নমস্কার, আমি শালিনী। মাইন্ড অন বেঙ্গলি থিঙ্কার্সে আপনাদের স্বাগত। আমাদের আজকের অতিথি ডক্টর পার্থ সারথী ঘোষ। মার্কিন মুলুকে বসবাসকারী এই মানুষটি ভাষায় বাঙালি, পেশায় সত্যিই আন্তর্জাতিক। 4 দশকেরও বেশি সময় ধরে পৃথিবীর 3 ডজনেরও বেশি দেশে ওনার কর্মকাণ্ডের বিস্তৃতি ছিল। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ছড়িয়ে দিন বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনের মধ্যে। ভালো থাকবেন। নিশ্চয়ই দেখা হচ্ছে পরের কোনো সংখ্যায়। নমস্কার। নমস্কার। মাইন্ড অন বেঙ্গলি থিঙ্কার্সে আজকে আমাদের সঙ্গে পেয়ে গেছি ডক্টর পার্থ সারথী ঘোষকে। উনি সত্যি আন্তর্জাতিক বাঙালি, বহু ভাষায় পারদর্শী, কাজ করেছেন পৃথিবীতে 3 ডজনেরও বেশি দেশে স্ট্র্যাটেজিক প্ল্যানিং, কখনো গভর্নমেন্টের সঙ্গে, কখনো কোম্পানির সাথে, এবং বর্তমানে নানা বিষয়ে লেকচার দিয়ে থাকেন হার্ভার্ডে, এমআইটিতে এবং টাফটস ইউনিভার্সিটিতে। ভাষায় অত্যন্ত বাঙালি, মনে প্রাণে অত্যন্ত বাঙালি এই মানুষটির সঙ্গে আলাপ করার, লোভ সম্বরণ করা সত্যিই কঠিন। আমরা আজকে জেনে নেব ওনার বিপুল কর্মকাণ্ড। বর্তমানে কাজের পাশাপাশিও উনি বস্টন প্লেজ নামক একটি সংস্থা, যেটি সমাজ কল্যাণমূলক কাজে নিয়োজিত, সেটিও করে থাকেন। তার মূল কর্ণধার। তো সেই সবকিছু জানবো। আমাদের অনেক ধন্যবাদ জানাই আপনি এই অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। নমস্কার। এহেন মানুষ যার ঘোরাঘুরি এবং কাজের বিস্তৃতি সারা পৃথিবী জুড়ে, তার ছেলেবেলাটা কিরম ছিল সেটা থেকে শুরু করব। হ্যাঁ, আমার জন্ম কলকাতায়, দক্ষিণ কলকাতা, বালিগঞ্জ এরিয়াতে, লেকের কাছে। তাই আমার অ্যাক্সেস ছিল খেলাধুলার জায়গায়, ফুটবল, ক্রিকেট। আর আমার জয়েন্ট ফ্যামিলি, যেহেতু আমার যুক্ত ফ্যামিলি বলে, হ্যাঁ, জয়েন্ট ফ্যামিলিতে আমাদের যৌথ পরিবার। যৌথ পরিবার। সেখানে আমাদের বাবারা 7 ভাই, একজন ব্যাচেলার ছিলেন, বা তার 6টা ফ্যামিলি, তার মানে একসাথে করেছে। বাড়িতে প্রায় বোধহয় 24 থেকে 26টা বেডরুম ছিল চারদিকে। কিন্তু একটা বিরাট একটা পরিবেশ, যেখানে আমার দাদারা যারা খুব সিনিয়র, তারা হয়তো তখন 35 বছর বয়স, ইয়াংগেস্ট ওয়াজ হয়তো 4 বছর বয়স, আমার যখন 2 বছর বয়স। আমরা সবচেয়ে ছোট ছিলাম, আমি আমার ভাই। এরকম ভাবে প্রথম 8 বছর কলকাতায়, মানে পশ্চিম কলকাতায় স্কুলিংটা একটু বলুন। আমি স্কুল গিয়েছিলাম প্রথমে মডার্ন হাই স্কুল, যেটা তোমার ক্যামাক স্ট্রিটে, পার্ক স্ট্রিটের মোড়ে। তারপরে আমি হিন্দি হাই স্কুলে গিয়েছিলাম, যেটা ওই ময়রা স্ট্রিট, বিটুইন এলগিন রোড আর মানে বিটুইন লামাটিনি আর সেন্ট বেলজের মাঝখানে। তা স্কুলটা বাবা স্কুল করে চুজ করেছিলেন খুব কেয়ারফুলি। বাবার ইচ্ছে ছিল একদিকে বাংলা, সংস্কৃত, এই এডুকেশনে যাতে খুব ভালো হয়, মানে ভেদিক ফিলসফি থাকবে পড়াশোনার মধ্যে, অন্যদিকে এই শুড বি ভেরি ইংলিশ ওরিয়েন্টেড। বাবা ব্যারিস্টার। বাবা ব্যারিস্টার। তো আপনার কখনো পারিবারিক ভাবে চাপ এসেছিল যে ওই পেশাতেই যেতে হবে? আপনি বিজ্ঞান নির্বাচন করলেন কেন এবং কিভাবে হলো সেটা? না, ওদিক দিয়ে আমার বাবা আর মা খুবই আমি বলবো আমাদের একটা ফ্রিডম দিয়েছিলেন। ইউ চুজ, আমাদের চুজ করতে বলতেন। নট দ্যাট ইউ হ্যাভ টু বিকাম এন ইঞ্জিনিয়ার or a scientist or a football player or a lawyer. So আমি সায়েন্স পছন্দ করতাম, পার্টিকুলারলি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স। আমি খুব এনজয় করতাম। তারপরে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা তো আইআইটিতে শেষ হলো, তারপরেই কি আপনি মার্কিন মুলুকে যাত্রা করলেন? না, আমি যখন আমার আইআইটিতে, যখন আমাদের 5 ইয়ার
কোর্স আমি অ্যাপ্লাই করেছিলাম অনেকগুলো আমেরিকান ইউনিভার্সিটিতে। আমি খুবই লাকি যে এমআইটি, ক্যালটেক, প্রিন্সটন, হার্ভার্ড, স্ট্যামফোর্ড প্রত্যেক জায়গা থেকে অ্যাডমিশন পেয়েছি, কিছু জায়গা থেকে স্কলারশিপও পেয়েছি। কিন্তু আমার তখন 20 বছর বয়স, আর আমার বাবা মারা গেছেন যখন আমি আইআইটিতে গিয়েছিলাম। তার আগে 14 বছর যখন আমার বয়স, আমি আইআইটিতে গিয়েছিলাম 15 বছর বয়সে। সো আমাদের বাড়ির মধ্যে একটা ফিলিং ছিল যে পার্থ আরেকটু ভারতবর্ষকে জানা উচিত বাইরে যাওয়ার আগে। তো আমি তখন ইউনিয়ন কার্বাইড বলে একটা কোম্পানি ছিল, টপ কেমিক্যাল কোম্পানি পৃথিবীর। ওরা এভাররেডি ব্যাটারি বানাতো কাশীপুরে, ক্যাম্পারডাউনে, উইচ ওয়াজ দ্য বিগেস্ট, সবচেয়ে বড় ফ্যাক্টরি পৃথিবীতে। ওই ফ্যাক্টরিতে আই ইউজ টু ওয়ার্ক অ্যাজ এ ম্যানেজমেন্ট ট্রেনিং। সো আমি 1971 থেকে 73 ডিসেম্বর অব্দি ওয়ার্কড ইউনিয়ন কার্বাইডে। ওখানে কাজের সময় আমি একদিকে মানে যারা লিটারালি মেশিনে কাজ করে তাদের লাইফটা জানতে পারলাম, আরেকদিকে আমেরিকান যারা আসতো, ইউনিয়ন কার্বাইড আমেরিকান কোম্পানি, তাদের চিন্তা জানতে পারলাম। সেটা আমার লাইফে ভীষণ মানে ইন্সপায়ার করেছে, বিকজ আই কুড সি টু সাইডস, আমেরিকান টপ ম্যানেজমেন্ট, ওয়ার্কিং ক্লাস বা বাঙালি ওয়ার্কিং ক্লাস ইন বেঙ্গল। মার্কিন যুক্তরাষ্ট্রে এরপর আপনি উচ্চশিক্ষা সম্পূর্ণ করলেন এবং তারপরে কর্মজীবনে প্রবেশ। তো সেই সময়টা আমাদের একটু বলুন, কি নিয়ে পড়লেন, তারপরে কেমন করে ওই ট্রানজিশনটা আর কি একটু বলুন। হ্যাঁ, ইউনিয়ন কার্বাইডের পরে আমি একটা স্কলারশিপের অ্যাডভার্টিসমেন্ট হয়েছিল কলকাতার আহ, ইংরেজি নিউজ পেপারে, স্টেটসম্যানে, যে ইফ ইউ আর অ্যাম্বিশাস, ইফ ইউ ওয়ান্ট টু বি অ্যান অ্যাম্বাসেডর of your country to the world, তাহলে you should apply for Rotary International Foundation Fellow. আর আমি শুনলাম ওটা অনলি 10 জনকে দেওয়া হয় সারা পৃথিবীতে। আমি অ্যাপ্লাই করলাম, went through the process, and fortunately I was one of the 10. তখন আমি রিভাইভড আমার যে এমআইটির অ্যাডমিশন ছিল, আগে পেয়েছিলাম যখন আইআইটি থেকে গ্র্যাজুয়েট করেছিলাম। এমআইটিতে আমি এলাম কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে, মাস্টার্স ডিগ্রি। তখন একটা ইঞ্জিনিয়ার্স ডিগ্রি বলে একটা ডিগ্রি ছিল, যেখানে ইউ ডু অ্যাডভান্স স্টাডিজ, নট রিসার্চ, সাম সাবজেক্টস। তবে আস্তে আস্তে আমি স্লোন স্কুলে আর হার্ভার্ড বিজনেস স্কুলে ইকোনমিক্স এন্ড ম্যানেজমেন্ট পড়লাম। সো এই 1974 থেকে 77 মে অব্দি ওয়াজ দ্যাট পিরিয়ড। ওই সময় অনেকের সঙ্গে মানে আলাপ হয়েছে যারা নোবেল প্রাইজ পেয়েছেন, ফ্র্যাঙ্কো মদিগ্লিয়ানি, পল স্যামুয়েলসন, তখন অমর্ত্য সেনও এমআইটিতে ছিলেন, তখন হি ওয়াজ অ্যাসোসিয়েট প্রফেসর। আমি 1970s বলছি, নোবেল প্রাইজের কাছাকাছি তখন ছিলেন না। বাট আই গ্রু আপ উইথ দ্যাট এনভায়রনমেন্ট। রবার্ট সোলোম, প্রত্যেকে নোবেল প্রাইজ পেয়েছে পরে। তখন শুধু একজন নোবেল প্রাইজ উইনার ছিলেন, পল স্যামুয়েলসন। ওনার আন্ডারে অনেক অ্যাসোসিয়েট প্রফেসর্স, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যারা কাজ করছিলেন, তারা বোধহয় আউট অফ বোধহয় 12 জন, 9 জন নোবেল প্রাইজ পেয়েছেন। অচিন্তনীয় ব্যাপার। অচিন্তনীয় ব্যাপার, কিন্তু আমার মতে যদি একজন মেন্টর থাকে ভালো, পল স্যামুয়েলসন, অনেক কিছু হতে পারে। আর আমাদের দেশে ওটা দরকার এখন। নিশ্চয়ই চেতনার বিস্ফোরণ শুরু হয় শিক্ষকদের দিয়েই, নিশ্চয়ই। তো সব ক্ষেত্রেই দেখা গেছে। দীর্ঘ 16 বছর জাপানে ছিলেন, যে জিনিসটা আমাকে এটা আমার বলতে পারেন অজ্ঞতা থেকেই প্রশ্নের উৎপত্তি। সেটা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান একটি গুড়িয়ে যাওয়া রাষ্ট্র এবং সম্পূর্ণ যুদ্ধ বিধ্বস্ত জাপান। কিন্তু আপনি যখন বলছেন 1980-র দশকে জাপান পৃথিবীতে শ্রেষ্ঠতম জায়গায় পৌঁছেছে, অন্যতম শ্রেষ্ঠ জায়গায় পৌঁছেছে টেকনোলজিতে, আমরা আজও দেখতে পাই যে বিজ্ঞানে এবং শিল্প সংস্কৃতিতে ওরা অনেক দূরে গিয়ে আছে। তো কি মনে হয় এর কারণটা কি? জাতি হিসেবে কি কি দেখলেন, নাকি দেশ নেতাদের পরিচালনা কি কি মুগ্ধ করলো জাপানের? 4-5টা পয়েন্ট আছে। প্রথমে আমাদের মনে রাখতে হবে জাপানের বিরাট একটা ট্রান্সফরমেশন হয়েছিল মেইজি পিরিয়ডে, যেটা হলো 1800, 1890, 1870, ওই সময়।
তখন জাপানের একটা গোল হলো যে আমাদের ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সঙ্গে ক্যাচ আপ করতে হবে। আর ওদের প্রথম প্রোগ্রাম ছিল এডুকেশন, যে প্রত্যেক ছেলে মেয়ে শুড গেট এডুকেটেড ইন এভরি কর্নার অফ জাপান। এটা প্রথম পয়েন্ট। And that continued, and that's so Japan got educated from 1890s all the way to the Second World War. So the Second World War যখন জাপান নষ্ট হয়ে গেল, একদম it was burnt, দুটো অ্যাটম বম্ব হিরোশিমা নাগাসাকিতে। জাপানের মধ্যে তিনটে জিনিস অলরেডি ছিল, একটা হলো এডুকেটেড ওয়ার্কিং ক্লাস, মানে শিক্ষা তো বাধ্যতামূলক হয়েছে। ওটা ছিল বাধ্যতামূলক, শিক্ষিত, সবাই রেডি টু ওয়ার্ক, পয়েন্ট ওয়ান। দ্বিতীয় যে জাপানিজ কালচার, যেটা আরো এনশিয়েন্ট, ওদের একটা কালচার হলো পেট্রিয়টিজম, যে জাপান আমাদের, আমাদের তৈরি করতে হবে জাপান। তার মধ্যে একটা মানে দেশাত্মবোধ, আত্মনির্ভরতা, যে আমাকে কেউ করে দিতে হবে ওরকম একটা অ্যাটিচিউড নেই, আমাকে করতে হবে। আচ্ছা, সেটা বিল্ট ইন, একেবারে ডিএনএতে বিল্ট ইন। আর তৃতীয়ত হলো যে জাপান যখন লুজ করলো আমেরিকার কাছে, ওদের মধ্যে একটা চ্যালেঞ্জ হলো গভর্নমেন্ট লেভেলে, যে আমাদের we have to come back, not militarily but economically. তো সবাই মানে আমার মধ্যে একটা টিম তৈরি হয়ে গেল, লিটারালি সারা হোল কান্ট্রি বিকেম ওয়ান টিম। ভাবো তুমি, পুরো দেশটা যদি একটা টিম হয় আর সবাই কাজ করছে, কেউ কারোর উপর ডিপেন্ড করছে না, কিন্তু সবাই সবাইকে হেল্প করছে। কিন্তু স্বপ্নের পৃথিবী অ্যাবসলিউটলি। ওটা লোকে অনেকে বোঝে না। জাপানের 1950-60 was the best period যখন জাপান came together, prove to the world. ধরো জাপান 1965 থেকে, আমি বলবো 1960 থেকে 1975, 15 বছরে পৃথিবীতে প্রায় 100টা ব্র্যান্ড দিয়েছে। ব্র্যান্ড, সোনি ট্রানজিস্টর হোক, প্যানাসনিক, টয়োটা, হন্ডা, নেম ইট, ক্যাসিও, সেইকো, 15 বছরে 100টা ব্র্যান্ড। আমি ভাবি আমাদের ইন্ডিয়াতে এত বছর কেটে গেল, একটাও ব্র্যান্ড নেই। একটা ব্র্যান্ড আছে ইন্ডিয়ান নামে, বাট বস্টনে ভদ্রলোক কাজ করতেন, বাঙালি, অমর গোপাল বোস, বোস স্পিকার্স। দ্য অনলি নেম ও নাম, দ্য ইন্ডিয়ান নেম দেখা যায় সারা পৃথিবীতে, বোস স্পিকার্স। কর্মসূত্রে আপনি সারা পৃথিবীতে ঘুরেছেন সে তো বটেই, আর রাষ্ট্রনেতাদের সাথে কাজ করেছেন। এমন একজন বা দুজন রাষ্ট্রনেতার কথা বলুন যার সঙ্গে কাজ করে আপনার গভীরভাবে রেখাপাত করেছে মনে। আপনি আমাকে অফ ক্যামেরাও বলেছেন যে আপনি মনমোহন সিং এর সঙ্গে কাজ করেছেন, আমাদের জ্যোতি বসুর সঙ্গে কাজ করেছেন, তো সেইগুলো আমার মনে আছে। কিন্তু রাষ্ট্রনেতা বা কোনো জননেতা, সেই সেই ব্যাপারে একটু আলোকপাত করুন। অনেকের কথাই মনে আসছে তুমি যখন কোয়েশ্চেনটা করছিলে। সবাই যারা নেতা হয়েছেন, সবার কিন্তু একটা ইউনিক কোয়ালিটি আছে, তাই জন্য ওরা নেতা হয়েছেন। তো আই হ্যাভ টু ফার্স্টলি রেসপেক্ট সবাইকে। আমি প্রায় 8-10 জন প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্টদের সঙ্গে কাজ করেছি, কিন্তু একজন স্ট্যান্ডস আউট, লি কুয়ান ইউ। উনি সিঙ্গাপুরের প্রাইম মিনিস্টার ছিলেন যখন আমার আলাপ হয়েছিল। ওনার সাথে দেখা হয়েছিল ওনার অফিসে 1990-তে সিঙ্গাপুরে, লি কুয়ান ইউ। ওনার প্রত্যেকটা কোয়েশ্চেন ওর কমেন্ট আমি দেখতে পেলাম তিনটে জিনিস। একটা ভবিষ্যতের চিন্তা। আমাদের কোয়েশ্চেন করেছিলেন সিঙ্গাপুরের নেক্সট ল্যাপটা কি হওয়া উচিত, নেক্সট ফেজ। আমরা এত পর্যন্ত এসছি, তা আমি জিজ্ঞেস করলাম আপনার কি মনে হয় কি হওয়া উচিত। ওনার আনসারটা ব্রিলিয়েন্ট। আমি চাই প্রত্যেক সিঙ্গাপুরিয়ান would be proud to be a Singaporean, everyone, যে আমি সিঙ্গাপুরিয়ান। দ্বিতীয়ত, পৃথিবীতে যত ট্যালেন্টেড লোক আছে সবার একটা আকাঙ্ক্ষা থাকবে আমি সিঙ্গাপুরে গিয়ে কাজ করব। সো সিম্পল। আই ওয়াজ টাচড। উনি আমাকে এরকম ভাবে বলে, আই ওয়ান্ট every Singaporean to be proud of Singapore. I want all the talented people from the world will have the desire. Oh, we will not be able to accommodate everyone,
but they will have the desire to come to work in Singapore. Singapore should be a place to work. মানে প্রতিটা সিঙ্গাপুরিয়ান তাদের দেশ সম্বন্ধে গর্বিত থাকবে এবং সারা পৃথিবীর যত জ্ঞানী গুণী ব্যক্তিরা সবাই সিঙ্গাপুরে এসে কাজ করতে তাদের চাইবেন অ্যাটলিস্ট তাদের আকাঙ্ক্ষা থাকবে। অন্তত। হ্যাঁ, চমৎকার। সেটা এবং সেটা তো হলো, হ্যাঁ হয়েছে, এখন সবাই সিঙ্গাপুরে যেতে চায়, হয়েছে। হয়েছে। ওটা উনি 1990-তে আমাকে বলছেন, এখন 30 বছর হয়েছে সিঙ্গাপুর ওনার স্বপ্ন সফল। সফল হয়েছে, সিঙ্গাপুরে অ্যাচিভ। তো হয় এরকম, ইনি হলেন একজন। আরেকজন হলো টার্কির প্রাইম মিনিস্টার ছিলেন সুলেমান দেমিরেল, ওর সঙ্গে অনেক কাজ করে এরকম ভাবে বসে একটা মিটিং হয়েছে, আমার মনে হয়েছে 20 মিনিট। ওই 20 মিনিট আমার মনে হলো মিটিংটার লেন্থ হলো 20 বছর। আচ্ছা, প্রত্যেকটা মিনিট উনি যেমন করে কমেন্ট করছেন, আমাকে কোয়েশ্চেন করছেন, ওয়াজ ফুললি রিয়েলাইজড। আর নানা রকমের সাবজেক্ট অন ফিউচার, পৃথিবীর ফিউচার, টার্কির ফিউচার, তাদের টার্কি কি রোল করতে পারবে। এই একই প্রসঙ্গে বলি যে আপনি তো সারা পৃথিবীর এরকম জননায়ক বা নেতাদের সঙ্গে কাজ করছেন। লিডার, লিডার বলতে আমরা যাকে বুঝি আর কি, এগিয়ে নিয়ে যাওয়ার, যার একটা দৃষ্টি থাকবে, যার একটা স্বপ্ন থাকবে, বাস্তবায়িত করার মতো তার ক্ষমতা থাকবে, তাদের মধ্যে কি কি গুণ থাকা খুব জরুরি বা কি কি গুণ থাকে বলে আপনি দেখেছেন? সবার মধ্যে প্রায় 6টা কোয়ালিটি দেখেছি। একটা কোয়ালিটি হলো ওদের একটা মানে ভেতরের মধ্যে একটা ভীষণ আগ্রহ যে পৃথিবীর ফিউচারটা কি হবে, ওদের দেশের ফিউচারটা কি হবে। ওরা স্টাডি করে, ভাবে, চিন্তা করে, আর এতে মধ্যে ওদের স্বপ্নটাকে তৈরি করে। আর স্বপ্নটা কন্টিনিউয়াসলি ইভলভিং, যে একটা স্বপ্ন আছে ওটাকে ফিক্স করে ধরে রয়েছে তা না, স্বপ্নেরও বিবর্তন হচ্ছে। স্বপ্নেরও বিবর্তন হচ্ছে অ্যাজ ইউ আর গ্রোয়িং। দ্বিতীয়ত একটা সেলফলেসনেস রয়েছে, সেলফলেসনেস, যে আমি আমার কথা ভাবছি না, আমি সোসাইটি, আত্মত্যাগ একটা। আত্মত্যাগের ভাব এটা রয়েছে দ্বিতীয়ত। তৃতীয়ত ওদের কমিউনিকেশন ক্যাপাবিলিটিটা, মানে কথাবার্তা শোনা ইজ এক্সেলেন্ট। ওরা মানে ইংরেজিতে বলে ইউ ক্যান হিয়ার বিটুইন দ্য লাইনস, শুনতে পায় দুটো লাইনের মধ্যে যে কি একটা নন ভার্বাল এক্সপ্রেশন কি বলছে, দে ক্যান পিক ইট আপ। দ্য থার্ড, ফোর্থ, ওরা তোমার অনেকে ভাবে বোঝে না, ওরা টিপিক্যালি খুব হাম্বল, সবাই খুব বিনয়ী, কিন্তু তাই শুনতে চান, জানতে চান, যদি অনেক কিছু জানেন কিন্তু তাও শুনতে চান। যেটা 4 পয়েন্ট। ফিফথ পয়েন্টটা হলো সবসময় ওরা আগে ভাবেন যে কি করে যাদের যে টিমটা রয়েছে তাদের কি করে ইন্সপায়ার করা যায়। ইন্সপিরেশন ক্যাপাবিলিটিটা ভীষণ স্ট্রং। আমার 6টা পয়েন্ট। আর 6 পয়েন্টে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমার মধ্যে, ওদের মধ্যে একটা ভীষণ ভেতরে একটা সেলফ কনফিডেন্স, আত্মনির্ভরতা, ওটা খুব, আত্মবিশ্বাস। বিশ্বাস, ওটা খুব স্ট্রং। আর নির্ভরতাটা স্ট্রং, সেলফ ডিপেন্ডেন্ট, সেলফ রিলায়েন্ট। আপনি বিভিন্ন সময় বিভিন্ন দেশের স্ট্র্যাটেজি তৈরি করছেন। এমন কি কখনো দেখেছেন যে সায়েন্স আর আর&ডি, যেহেতু আমার অনুষ্ঠানের একটা বড় অংশে বিজ্ঞানীরা সবাই ইন্টারভিউ দেন, যেটা আপনিও দেখেন খুব নিয়মিতভাবে, তো আর&ডি মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই জিনিসটায় কোনো দেশ কেন খুব গুরুত্ব নিয়ে বিষয়টা বিবেচনা করবে? এমন কি কোনো ঘটনা আছে যে কোনো দেশের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কারণে সারা পৃথিবীর নিরিখে তার মানচিত্রে গুরুত্বই বদলে গেছে? এরকম একটা যদি উদাহরণ দিতে পারেন বা কোনো অভিজ্ঞতা থাকে। আমার মতে প্রত্যেকটা দেশ যারা সাকসেসফুল হয়েছে, যারা আমরা G7 বলি, হ্যাঁ, G7, আমেরিকা, কানাডা, জাপান, জার্মানি, ফ্রান্স, ইটালি, তারপরে কি স্পেন, এই 7টা তুমি দেখো প্রত্যেকের সাকসেস কিন্তু বিকজ অফ সায়েন্স ফোকাস। তুমি দেখো ইংল্যান্ডের সাকসেস, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, কেন? জেমস ওয়াটের স্টিম ইঞ্জিন। তো এই আবিষ্কারের যে একটা আকাঙ্ক্ষা থাকে সায়েন্টিস্টদের মধ্যে, ও সায়েন্টিস্ট না হলেও হয়তো স্টুডেন্টদের মধ্যে,
সেটা কিন্তু অলওয়েজ হ্যাজ বিন আ ভেরি পাওয়ারফুল ফোর্স। সো আমার মতে মানে সায়েন্স হ্যাজ মেড দ্য ডিফারেন্স অফ সাকসেস অফ এনি সোসাইটি। তুমি জাপানে দেখো, জাপান, কোরিয়া, এখন চায়না, ইনভেস্টমেন্ট ইন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ হিউজ। আর এটা টাকার ব্যাপার নয়, কিন্তু এটা কিন্তু নিজের আকাঙ্ক্ষার ব্যাপার। এখানে আমরা আপনার লাইব্রেরিতে বসে এই মুহূর্তে ইন্টারভিউ করছি। আপনার লাইব্রেরির দেয়ালে প্রমাণ সাইজের তৈলচিত্র, পোর্ট্রেট, প্রফুল্লচন্দ্র রায়, সত্যেন বোস, জগদীশচন্দ্র বোসের দেখতে পাচ্ছি, এবং নবজাগরণের অগ্রপথিক যারা ছিলেন তাদের সবারই, বাংলা নবজাগরণের সঙ্গে যুক্ত বহু মানুষের দেখতে পাচ্ছি তৈলচিত্র। এবার প্রফুল্লচন্দ্র রায়ের দিকে তাকিয়ে যেটা মনে হয়, উনি নিজেও ব্যবসাকে খুব গুরুত্ব দিয়েছিলেন, কিন্তু কেন জানি না বাঙালির ব্যবসা বিমুখতা ভীষণভাবে মানে পরিস্ফুট আর কি। মানে সব জাতিরই তো একটা চরিত্র থাকে, বাঙালি যেন ব্যবসাটাকে খুব নিচু চোখে সারা জীবন দেখে এসছে, এখন যদিও মানচিত্র কিছু পরিবর্তিত হয়েছে। এর ফলে কি কি ক্ষয় এবং ক্ষতি হয়েছে বলে আপনার ধারণা? কারণ বেঙ্গল কেমিক্যালের মতো সাকসেসফুল ব্যবসা প্রফুল্লচন্দ্র রায়, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, যিনি নিজেও একজন অধ্যাপক ছিলেন, অত্যন্ত গুণী অধ্যাপক, তিনি এরকম স্থাপন করেছিলেন। সেখানে আবার রাজশেখর বসুর মতো সাহিত্যিক এবং সায়েন্টিস্ট কাজ করছেন। আহ এখানে আমার মনে হয়েছে ব্যবসা বিমুখতা এটা কিন্তু খুব মানে একেবারে যেটাকে বলে বাঙালির চরিত্রে ললাট লিখনের মতো হয়ে গেছে, সেইটা কতটা ক্ষতি করেছে? এটা একটা কমপ্লেক্স কোয়েশ্চেন। যেহেতু আপনি হ্যাঁ, এই এটা ফিল্ডে আছেন, কেমিস্ট, আপনি প্রথমে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং তারপরে তুমি দেখো ইন্ডিয়ার হিস্ট্রিটা, প্রথম যে ইন্ডিয়াতে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছিল সবকিছু বেঙ্গলে হয়েছিল, নট প্রফুল্লচন্দ্র রায় অ্যালোন। হ্যাঁ, আই মিন প্রফুল্লচন্দ্র রায় নিশ্চয়ই এখানে খুব ভালো উদাহরণ, যে বাংলার মধ্যে বাঙালির মধ্যে একটা উদ্যোগিতা ছিল। প্রফুল্লচন্দ্র রায়ের তো আমার মতে ডিএনএতে আছে আছে, কিন্তু ডিএনএটা নষ্ট হয়ে গেছে। তুমি দেখো যদি ইন্ডিয়ার ইন্ডিয়ার ইন্ডাস্ট্রিয়াল, ভারতবর্ষের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা হয়েছিল প্রায় 100-150 বছর আগে। প্রত্যেকটা বিজনেসম্যান ওয়াজ অ্যাকচুয়ালি বাঙালি। There were few Tatas, but তুমি যদি দেখো ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি মুখার্জির আরম্ভ করেছিলেন, দ্য ফার্স্ট স্টিল কোম্পানি অফ দ্য কান্ট্রি। তারপরে সেন র্যালি সাইকেল, ওটা আসানসোলে। তারপরে বেঙ্গল ল্যাম্প, বেঙ্গল এনামেল, বেঙ্গল পটারিজ, ডাক ব্যাক, Alembic Chemical, Calcutta Chemical, Saraswati Press was one of the best presses in India. So আমার মতে বাঙালিদের মধ্যে নিশ্চয়ই একটা উদ্যোগিতা ভাব ছিল। আমি ভাবি ওটা হারালো কেন, সেটা একটা হ্যাঁ, কোয়েশ্চেন। সেটাই বাট আমি বলতে চাই ইট ওয়াজ দেয়ার, নট দ্যাট আমরা বিজনেসকে নিচু ভাবে দেখি। কিন্তু আমার মতে হয়েছে দুটো তিনটে জিনিস বোধহয় ওটাকে এফেক্ট করেছে। যখন এরা বিজনেস করতেন, যাদের কথা বলছি, প্রফুল্লচন্দ্র রায় আর বেঙ্গল ডাক ব্যাগের ফাউন্ডার্স, তখন একটা ব্রিটিশ সিস্টেম ইজ রানিং, একটা ডিসিপ্লিন ছিল, there was laws। ওই এনভায়রনমেন্টে বেঙ্গল ডিড ভেরি ওয়েল। তারপরে ইন্ডিপেন্ডেন্সের পরে যখন ইউ হ্যাভ টু অ্যাভয়েড ট্যাক্স, তুমি ধরো লকে ব্রেক করে একটা কিছু করতে পারো, বাঙালিজ আর নট মেড ফর দ্যাট। So I think that was one of the factors. মানে Bengalis এখানে বলছেন সততার একটা দাম দিতে হয়েছে। সততার একটা দাম দিতে হয়েছে। কিন্তু তুমি যদি পৃথিবীর ভালো ভালো বিজনেসম্যানদের ভাবো, যে প্রত্যেকে কারা বলে, বিল গেটস, স্টিভ জবস, ইলন মাস্ক, ওদের মধ্যে কিন্তু সততাটা রয়েছে। পিউরিটি অফ পারপাস, পিউরিটি অফ থিঙ্কিং, পিউরিটি অফ, এগুলো ডিবেটেবল, কিন্তু আজকাল বহু কিছুই শুনি আমরা চারিপাশ থেকে, এটা কিন্তু ডিবেটেবল। কিন্তু আই এম ভেরি লাকি। মূলত এরা তো হ্যাঁ, সত্যি মানে আমরা যেটাকে বলি বিস্ফোরক সমস্ত এক একটা আবিষ্কারের সঙ্গে যুক্ত এরা প্রত্যেকেই, অন্তত চিন্তা ভাবনার দিক থেকে বিস্ফোরণ হ্যাঁ, হয়েছে। and that is called real business। যখন তোমার একটা আইডিয়া আছে, ওই আইডিয়াটা কে এক্সপ্রেস করা হলো বিজনেস।
নিশ্চয়ই। আর এটা যদি ভালো আইডিয়া হয়, সবাই তোমার যেটা বানাচ্ছ সবাই কিনতে চাইবে, বিজনেস গ্রোজ। কেন এখন আমার মতে হচ্ছে কি, হয়তো বাঙালিদের মধ্যে আইডিয়া গুলো গ্রো করছে, কিন্তু তারপর আইডিয়াটাকে কনভার্ট করা, যে নেক্সট স্টেপটা যেটা একটা বিজনেস আরম্ভ করব, সেখানে কোথায় একটা সংকুচতা রয়েছে, একটা সংকোচ ভাব, আচ্ছা। যে ওটা কেন হয়তো আমি পারবো না। আমি ভাবি ওটা এটা কি করে এলো, কেননা আমাদের সোসাইটি হ্যাজ বিকাম ভেরি কমপ্লেক্স। ওই কমপ্লেক্সিটিটা হয়তো বাঙালিদের পক্ষে একটু ডিফিকাল্ট হচ্ছে ডিল করা। এটা আচ্ছা। মানে আই ক্যান ভেরি ওপেনলি টক অ্যাবাউট ইট। বিজনেস, ডুইং বিজনেস ইন ইন্ডিয়া হ্যাজ বিকাম কমপ্লেক্স। বস্টন প্লেস কি করে খুব সংক্ষেপে আমাদের বলুন, এবং এই কর্মকাণ্ডের চিন্তা ভাবনা আপনার এলো কি করে মাথায়? না, আমি অনেক দিন ধরেই ভাবি, ভারতবর্ষের কথা ভাবছি, যখন আমি সারা পৃথিবীতে কাজ করেছি একটা কোয়েশ্চেন সবসময় মাথায় আসে, ভারতবর্ষ কেন এত পিছিয়ে আছে, তার উপরে বাংলা, বেঙ্গল কেন এত পিছিয়ে আছে। মানে ভারতবর্ষ তো পিছিয়ে আছে, কিন্তু ভারতবর্ষের মধ্যে বেঙ্গল আস্তে আস্তে একটু পিছিয়ে পড়েছে। আগে বেঙ্গল ভারতবর্ষকে লিড করতো। সো এই যে একটা ফান্ডামেন্টাল শিফট হয়েছে আমার চোখের সামনে। বলছিলাম না, যখন আমি স্কুলে পড়তাম তখন আমি দেখতাম আমার স্কুলে সত্যেন বোস এসেছিলেন। আমার মনে আছে, আমি তখন 8 বছর বা 10 বছর বয়স, সত্যেন বোস আমাদের স্কুলে ইনভাইট করেছিলেন। সত্যজিৎ রে ছিলেন তখন, অনেকগুলো বিজনেস, ক্যালকাটা কেমিক্যাল ওয়াজ ভেরি অ্যাক্টিভ, বোরোলিন, এই সেই, তারপর ডাবার, মনে আছে তেল, কি নাম ছিল, কুসুম, কুন্তলিন, পুন্টলিন, জবা কুসুম। জবা কুসুম, জবা জবা কুসুম। কুসুম। এগুলো সব তো আমাদের বেঙ্গলে, কিন্তু আস্তে আস্তে ওগুলো যেন কোথায় হারিয়ে গেল। তো আমার একটা ইচ্ছে হলো যে একদিকে আমাদের দেশ পেছিয়ে পড়ছে, পৃথিবী সব এগিয়ে যাচ্ছে। আই ওয়াজ এক্সপোজ টু অল দিস কান্ট্রি, সিঙ্গাপুর, জাপান, কোরিয়া, চায়না, সব পেছন থেকে, মানে অনেকগুলো দেশ আমাদের পেছনে ছিল, এগিয়ে গেল। এই এক্সপিরিয়েন্সটা কি করে আমাদের বেঙ্গলে আনা যায়, ওয়েস্ট বেঙ্গল বলো, বাংলাদেশ বলো, বাংলাতে আনা যায়, এটা আমার ভীষণ ইচ্ছা। ওটা বস্টন প্লেজের কাজ হলো তাই। আমরা সবাই ভলেন্টিয়ার, আমরা 3টি জায়গায় কাজ করছি। একটা হলো লক্ষ্মীকান্তপুর বলছিলে, তারপর আরো 2-3টি জায়গায় কি করে ভিলেজ লাইফ, মানে গ্রামের লাইফটাকে কি করে উন্নতি করা যায়। তো আপনার ব্যস্ততার মধ্যে এতটা সময় আমাদের দিলেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে বস্টন প্লেজের কর্মকাণ্ড চলতে থাক খুব ভালোভাবে, আমরা শিরায় উপশিরায় ছড়িয়ে পড়তে থাকি, এবং বর্তমানের পৃথিবীর যারা আধুনিক পৃথিবীর নাগরিক হবে, বিশ্ব নাগরিক যাতে হতে পারে, সেই জন্য সেই চেতনায় তাদের উদ্বুদ্ধ করা, এটাই হোক আমাদের ভবিষ্যতের কাজ। আবার কখনো দেখা হবে এবং কথা হবে। নমস্কার। নমস্কার, নমস্কার, থ্যাংক ইউ।